একাত্তরকে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। ষড়যন্ত্রে নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, সংস্কারের ফয়সালা সংসদে। বেতন ভাতা ও পদোন্নতি সহ ৩ দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা। ব্যাহত পাঠদান, বার্ষিক পরীক্ষা নিয়ে শঙ্কা, ক্ষুব্ধ অভিভাবক। এবং চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বললেন নৌ উপদেষ্টা। দেশের ক্ষতি করে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। একাত্তরকে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। তাদের ষড়যন্ত্রে নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা লোকের জোর করে চাপিয়ে দেওয়া কিছু মানবে না জনগণ। সংস্কার নিয়ে ফয়সালা করবে আগামী সংসদ। দেশে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থী ঘোষণার পর গণসংযোগের মাঠে ময়দানে ছুটছেন বিএনপি মনোনীতরা। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় একের পর এক কর্মসূচিতে যোগ দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে দেশকে আজ গিলে খাওয়ার চেষ্টা করছে মুক্তিযুদ্ধ বিরোধীরা। আজকে একটা চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধটা ঘুরাই দিবার টানে সুপরিকল্পিত হবে একটি চক্র, একটি মহল, যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে? এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করে। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। পরে সদর উপজেলার বড়দেশ্বরী হাটে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন তিনি। ধানের শীষে ভোট চেয়ে বিএনপি মহাসচিব বলেন, কোন কোন বিষয়ে সংস্কার হবে তা ঠিক করবে আগামী সংসদ। জোর করে চাপিয়ে দিলে মানবে না জনগণ। যে বিষয়টা আমার দেশের লোক এখনো বুঝে না, যে বিষয়টার সঙ্গে পরিচিত না, সেই জিনিসটা চাপায় দেওয়ার জন্য চেষ্টা করছে। ভোটটা দেন না ভাই, কে কয়টা ভোট পান, তারপর দেখবো আপনারা কে কত বড় শক্তি দেখাচ্ছেন। ভোটে যদি জিতে যান 100 বার করবেন কি আর? জোর করে চাপাই দিয়ে জনগণের উপরে কোনো ব্যবস্থা আমরা মানব না। নির্বাচন হয়ে যাক, পার্লামেন্টে গিয়ে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে, এমপিরা সিদ্ধান্ত নেবে যে কোনটা করা যায়, কোনটা করা যায় না। বিকেলে আরেক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব বলেন, জামাত বিভিন্ন অজুহাতে দেশকে অস্থিতিশীলতা করার চেষ্টা করছে। নির্বাচন ব্যাহতের চেষ্টা বরদাস্ত করবে না জনগণ। কিছু কিছু দল সেখানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলতে চাই যে আজকে জামাত ইসলাম তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সমস্ত বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করা, নির্বাচনকে ব্যাহত করা, এটা কোনো মতেই জনগণ বরদাস্ত করবে না। পিআরের নামে কারো দলীয় স্বার্থের কোনো কিছু জনগণ মানবে না বলেও জানান মির্জা ফখরুল। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ। বাগেরহাটের সংসদীয় আসন 4টি বহাল রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছেন উচ্চ আদালত। সোমবার এই আদেশ দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত 30 জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি করার প্রস্তাব দেয়। এর বিরোধিতা করে স্থানীয় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করে আন্দোলনে নামে। গত 16 সেপ্টেম্বর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে জিহাদ ঘোষণা করেছেন এসি আনোয়ারুল ইসলাম সরকার। সকালে কুমিল্লায় নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কর্মশালায় তিনি আরও বলেন, অতীতের কলঙ্ক মুছতে ভালো ভোটের বিকল্প নেই। সরকার চাচ্ছে একটি ভালো নির্বাচন। নির্বাচন কমিশন জেহাদ ঘোষণা করেছে একটি ভালো নির্বাচনের জন্য।
18 কোটি মানুষের প্রত্যাশা একটি ভালো নির্বাচনের, তাহলে আমরা যারা নির্বাচনের কাজে নিয়োজিত থাকি আমাদের তো কোনো ভয় থাকার কারণ নেই। সপ্তাহ পেরোতে না পেরোতেই মুন্সিগঞ্জের চর ডুমুরিয়ায় ফের সংঘর্ষ। আধিপত্য বিস্তার নিয়ে গুলিতে প্রাণ গেল আরও একজনের। নতুন করে সংখ্যা তেড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোরের কুয়াশা ভেদ করে চারপাশে উঠছে ধোঁয়া, চলছে সংঘর্ষ। এই চিত্র মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির চরডুমুরিয়া এলাকায়। দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী আরিফ গ্রুপের বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে সংঘর্ষের পর থেকে এলাকা ছাড়া ছিল শাহ কামাল গ্রুপের লোকজন। তবে তারা এলাকায় ফেরার খবরে সোমবার ভোরে হামলা চালায় প্রতিপক্ষ। প্রতিরোধ করতে গিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় গুলিবিদ্ধ হন আরিফ মির ও ইমরান। তাদের হাসপাতালে নিলে আরিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, আর ইমরানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আমার স্বামীর এমন মুদা করে দিল, আমার বুক খালি করে দিল, আমি কইজন যামু। প্রায় 5:30 6টায় এই টাইমে ওরা গ্রামে অতর্কিতভাবে ঘুমন্ত মানুষের উপরে হামলা করছে। মোল্লাকান্দি ইউনিয়নে শান্তি হয়, এই অশান্তি কারা করে, প্রশাসন জন্য এটার খেয়াল করে। গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে আমাদের এই মুন্সিগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। এর মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পাই, যার শরীরে বুলেটের আঘাত আছে। এদিকে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে সেনাবাহিনীও। অভিযান করেছি আমরা, কারা জড়িত তাদেরকে শনাক্ত করা সহ গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এর আগে 2 নভেম্বর দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী বেহেরকান্দি গ্রামের তুহিন দেওয়ান নিহত হন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। গত এক বছরে বরিশালে অর্ধশত কিশোর গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ছিনতাই, সংঘর্ষ সবই ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দেয় ফেসবুক ও টিকটকে। আধিপত্য বিস্তারে বাড়ছে হতাহতের সংখ্যাও। পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে দোষারোপ করছেন সংশ্লিষ্টরা। পুলিশ বলছে অপরাধ দমনে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অপূর্ব অপুর রিপোর্ট। শহর জুড়ে মোটরসাইকেলে করে অস্ত্রের মহড়া, কারো হাতে রামদা, কারো হাতে হকি স্টিক, কারোর হাতে বা রিকশার মোটা চেইন। সিনেমার শুটিং নয়, এই বাস্তবতা বরিশাল শহরের। উঠতি বয়সী তরুণরা নিজেদের অস্ত্রের ছবি ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সময় টেলিভিশনের অনুসন্ধানে বরিশাল মহানগরী ও জেলার 10 উপজেলায় অন্তত 40টির বেশি সক্রিয় কিশোর গ্যাং গ্রুপের সন্ধান পায়। মাদকে জড়িয়ে চুরি, ছিনতাই, প্রতিপক্ষকে ঘায়েলে ভাড়ায় ব্যবহার হওয়া সহ নানা অপরাধের অভিযোগ উঠেছে এসব কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। শুরু থেকে আড্ডা দিতাম, আড্ডা দিতে দিতে কিছুদিন দিলাম, তারপরে নেশাপানিতে জড়াই গেছি, তারপরে চুরি, ছিনতাই বা মারামারি, কোপাকুপি এগুলো করছিলাম। টার্গেট নিয়ে যাইতাম, তা আমরা 20-25 জন মিলে কোপাই টোপাই আইসে পড়তাম, পুলিশ টুলিশের পরোয়া করতাম না কোনো সময়। কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায়ই একে অপরকে কুপিয়ে জখম করছে আধিপত্য বিস্তার কিংবা পূর্ব শত্রুতার জেরে। বাড়ছে হতাহতের সংখ্যা, অনেককে বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব। ঘাটপাড়া এখান থেকে হাঁটতে হাঁটতে সামনে দিকে বেরোচ্ছিলাম, ওখানে পার্ক অবশ্যই আমি দাঁড়ানো ছিলাম। ওই সময় আমার 2 সাইড থেকে একবারে একসাথে মিলা অ্যাটাক করছে। আমি হামলার ভয়ে আমি কোনো জায়গায় চিকিৎসা করতে যাইতে পারতেছি না, আমি লুকাই বাসা বসে চিকিৎসা করেছিলাম। মহানগরের আমতলার মোড়, বাংলাবাজার, রূপাতলী, মুক্তিযোদ্ধা পার্ক, 30 গোডাউন, বেলস পার্ক ও শহরের বিভিন্ন স্কুল কলেজের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যদের উৎপাতে বিপাকে পড়তে হচ্ছে অভিভাবক সহ স্থানীয়দের। এটা প্রতিরোধ করার জন্য প্রশাসনিক আইনের দরকার আছে। পুলিশ বলছে অপরাধ দমনে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। আমাদের কাছে অভিযোগ আসলেই আমরা এটা নিয়ে মামলা নিয়ে সুষ্ঠু তদন্ত করে যেটা হবে আমরা আইনগত ব্যবস্থা নিব। পুলিশের তথ্য মতে গত 1 বছরে বরিশাল মহানগরী ও জেলায় অন্তত অর্ধশতাধিক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বিভিন্ন কিশোর গ্যাংয়ের মধ্যে। আহত হয়েছেন শতাধিক তরুণ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।
দশম গ্রেড সহ 3 দাবিতে দ্বিতীয় দিনের মতো প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে। বন্ধ স্কুলের পাঠদান কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। এদিকে বার্ষিক পরীক্ষার আগে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা। এতে ক্ষতির মুখে শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষে বসে আছে শিক্ষার্থীরা, তবে চলছে না পাঠদান। কেউ গল্প করছে, আবার কেউ সময় কাটাচ্ছেন সহপাঠীদের সঙ্গে। চলমান কর্মবিরতির কারণে শ্রেণীকক্ষে আসছেন না শিক্ষকরা। এতে থমকে গেছে শিক্ষা কার্যক্রম। সোমবার দ্বিতীয় দিনের মতো রাজশাহীর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন ভাতা, পদোন্নতি ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের দাবিগুলো আছে, আমরা বিনীত কর্তৃপক্ষকে অনুরোধ করব যে আমাদের দাবিগুলোর জন্য তারা মেনে নেয়। বরিশালে কর্মবিরতিতে নামেন সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা। 3 দফা দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সারা দেশের মতো চাঁদপুরের সহস্রাধিক প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন। দাবি মেনে নিলে বন্ধের দিন পাঠদান কার্যক্রম চালিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। আমাদের আন্দোলন চলবে, আমাদের কর্মবিরতি চলছে এবং চলবে। অভিভাবকরা বলছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে ক্ষতির মুখে পড়বে শিক্ষার্থীরা। আমরা তো বাচ্চাদের পড়ার ক্ষতি হচ্ছে, এখন কি করবো, কিছু করার তো নেই। আমরা ভাবলাম ক্লাস হবে, এখন ক্লাস হচ্ছে না দেখি। রোববার রাতে আন্দোলন প্রত্যাহার করলেও আবারও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। সাভারে চীনা মালিকানাধীন 4টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। জলকামান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না জানিয়ে নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন। বন্দরের লালদিয়া কন্টেনার ইয়ার্ড ও বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল সহ 3টি স্থাপনা উদ্বোধন শেষে কথা বলেন উপদেষ্টা। এছাড়া বন্দরের ট্যারিফ বাড়ানোর আগে স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। দেশের আমদানি রফতানি বাণিজ্যের 92% সম্পন্ন করা চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই বাড়ছে জাহাজ আসার সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে কন্টেনার হ্যান্ডেলিং। চট্টগ্রাম বন্দরের এই গতিশীলতাকে এগিয়ে নিতে সোমবার লালদিয়া কন্টেনার ইয়ার্ড ও বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল ও তালতলা টার্মিনালে নতুন 3টি স্থাপনা উদ্বোধন করলেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ উপদেষ্টা বলেন, ক্রমবর্ধমান চট্টগ্রাম বন্দরের মান আন্তর্জাতিক করতে এটি বিদেশি ব্যবস্থাপনায় দেওয়া হচ্ছে। এছাড়া বন্দরের ট্যারিফ বাড়ানোর যৌক্তিকতা আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান উপদেষ্টা। বন্দরকে আগায় নেওয়া যাওয়ার মতো আমাদের ম্যাক্সিমাম ক্ষমতা যা ছিল এইখানে দেখা যাচ্ছে। পোর্টের এফিসিয়েন্সি বাড়ার জন্য আমরা আন্তর্জাতিক অঙ্গনে যাতে আসি, যদি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিলড হয়, যদি আমরা দেই, এই পোর্টের চেহারা বদলিয়েছে কি বদলায় নেই। উদ্বোধন হওয়া এই 3 স্থাপনা চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে আরো বড় ধরনের ভূমিকা রাখবে বলে জানান বন্দর চেয়ারম্যান। এবং এখানে আমরা এলসিএল কার্গোগুলো অপারেট করতে পারবো, যেহেতু আমাদের সিএফএস শেড আছে, এবং পাশে আমরা ইয়ার্ডের সম্প্রসারণ করলে এখানে মেন যে ঢাকা চিটাগং হাইওয়ের সাথে ট্রাফিকের সাথে কোনো সমস্যা হবে না, এবং এই জায়গা করলে আমাদের এফিসিয়েন্সি গেইন অনেক বেড়ে যাবে। আমার মনে হয় এই জায়গাটা দিয়ে হয়তো আমরা অ্যারাউন্ড 30% গেইন করতে পারব। পরে নৌ উপদেষ্টা বন্দরের XY শেড ও কাস্টম অকশন শেড পরিদর্শন করেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সাভারে চীনা মালিকানাধীন 4টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। জলকামান দিয়ে পানি ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। 2 ঘন্টা পর জলকামান দিয়ে পানি ছিটিয়ে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। ডিপিজেড এলাকায় চীনা মালিকানাধীন সাউথ চায়না লিমিটেড কোম্পানির সহযোগী আরও 3টি প্রতিষ্ঠানে 3 মাসের বেতন বকেয়া রেখেই গত 23 অক্টোবর অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে দীর্ঘ 18 দিনেও প্রায় 5 থেকে 6 হাজার শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ না করায় বিক্ষোভ করেন শ্রমিকরা। ব্যবসা কর্তৃপক্ষ বলছে স্যালারি দিবে 26 তারিখে, তোমরা কোনো আন্দোলন করো না, তোমাদের স্যালারি দেওয়া হবে 26 তারিখে।
23 তারিখ রাত 12টা বাজে আমাদের ফোনে মেসেজ পাঠাইছে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। 7 তারিখে দেওয়ার কথা দেয় নাই, 12 তারিখে বেতন দেওয়ার কথা দেয় নাই, 26 তারিখে দেওয়ার কথা দেয় নাই, 3 তারিখে ডাকছে তাও দেয় নাই, পরে কালকে 9 তারিখে ডাকছে মিটিং করছে, কোনো কিছু আমাদের ফাইসলা দেয় নাই। গেছে 2 বছর ধরে আমাদের এক বেতন 4 ভাগে দিচ্ছে, তারপরও মনে করেন আমরা হয়রানি হয়ে যাওয়াই আমরা মাইনে নিয়ে কাজ করছি, কিন্তু এখন আমাদের মনে করেন 4 মাসের রানিং 4 মাসের বেতন বাকি। আমরা খালি আসছি বেতনের জন্য, আমরা কোনো রাজনীতি কোনো মস্তানি করতে আসি না, সন্ত্রাসী করতে আসি না। বাংলার সময় আরও থাকছে 7 বছর পর রাজবাড়ীর কৃষক সাত্তার হত্যা মামলার রায়, 10 জনের যাবজ্জীবন কারাদণ্ড। নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন। গাজীপুরে নিখোঁজের 3 দিন পর ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সুন্দরবনে নৌকাডুবিতে নিখোঁজের 2 দিন পর উদ্ধার করা হয়েছে এক নারী পর্যটকের মরদেহ। শুক্রবার গাজীপুরের শ্রীপুর উপজেলার চীনা সুকানিয়া এলাকায় নিখোঁজ হয় আনাস নামের 4 বছরের এক শিশু। পরে তার পরিবার থানায় অভিযোগ করলে আজ বিকেলে বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বাড়ির কেয়ারটেকার দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে শনিবার সকালে বাগেরহাটের মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে গেলে নিখোঁজ হন রিয়ানা আফজাল নামে এক নারী। রোববার সকালে জয়মনি এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। খুলনায় রূপসা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজের একদিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নারীসহ 2 জনের। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে একাধিক ডুবুরি দল। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। রূপসা নদীতে নিখোঁজদের সন্ধানে চলছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধার অভিযান। তবে এখনো পর্যন্ত সন্ধান মেলেনি কারো। রোববার রাত 11টার দিকে খুলনার পূর্ব রূপসা ঘাটে যাত্রীবাহী ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। কয়েকজন তীরে উঠতে পারলেও 2 জনকে তলিয়ে যেতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। নিখোঁজদের একজন রূপসা উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা ও সন্ধানী ক্লিনিকের অ্যাডমিন অফিসার শেখ মহিদুল হক মিঠু, অপর একজন নারী, তবে তার পরিচয় জানা যায়নি। নদী গভীর, ঘোলাটে পানি ও তীব্র স্রোতের কারণে বেগ পেতে হচ্ছে বলে জানায় ডুবুরি দল। সামনে 2 জনের মধ্যে যে অপরিচিত যে লোকটা ছিলেন উনি সাথে সাথে উঠতে পারেন, কিন্তু আমার কলিগ মহিদুল হক মিঠুন ভাই উনি উঠতে পারেন না। ভাটা শেষ মুহূর্তে প্রচন্ড স্রোতের সময় ডুবছে, স্রোতের যে টান ছিল তখন শুনলাম যে নাকি 30 সেকেন্ডের ভিতরে অনেক দূরে নিয়ে গেছে। জোয়ার ও তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। সকাল 7টা থেকে আমাদের কাজ শুরু করি। এখন আছে জোয়ার শুরু হওয়ার জন্য আপাতত আমরা পানির অনেক বেড়ে যাচ্ছে, যার জন্য আপাতত আমরা কাজ স্থগিত রাখছি। দুর্ঘটনা কবলিত ট্রলারটি অতিরিক্ত যাত্রী বোঝাই করে পশ্চিম রূপসাঘাট থেকে পূর্বঘাটের দিকে আসছিল। কিছুদিন আগে পন্টুন থেকে পড়ে একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। রাজবাড়ীতে কৃষক আব্দুস সাত্তার বৃথা হত্যা মামলায় 10 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার সাহা এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2018 সালের 16 জুন সকালে পাংশার মালঞ্চি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাত্তারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে 17 জনের নামে মামলা করেন। তদন্ত শেষে 14 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 10 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। দোষ প্রমাণ না হওয়ায় 3 জনকে বেকসুর খালাস এবং মৃত্যুবরণ করায় এক আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক মামলায় ফাহিম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। যশোর সেনানিবাসে কোর অফ সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। আগামীতে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কোর অফ সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ৭১কে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। ষড়যন্ত্রে নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, সংস্কারের ফয়সালা সংসদে। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইনান, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।